আর এখানে তাণ্ডব, গুলি, বোমাবাজি কিছুই বাদ যায়নি। স্থানীয়দের দাবি সবটাই এলাকা দখলের লড়াই। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি ধৃতরা সকলেই গুলশান কলোনির একসময় ত্রাস ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ ঘনিষ্ঠ। বৃহস্পতিবার তখন প্রায় 7টা। এই ভর সন্ধে ভরা বাজারে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দৌরাত্ম্য। শূন্যে গুলি, অটো স্ট্যান্ডে তাণ্ডব, দোকানে হামলা, বিরিয়ানির হাড়িতে লাথি, বাইক ভাঙচুর। রাত বাড়তেই বোমাবাজি। বৃহস্পতিবার রাতভর এভাবেই তাণ্ডব চলেছে ইএম বাইপাসের ধারে আনন্দপুরের গুলশান কলোনিতে। স্থানীয়দের দাবি এলাকা রাশ কার হাতে থাকবে এ নিয়ে দুই গোষ্ঠীর লড়াই। হামলা করে লোককে ভয় দেখিয়ে দোকান থেকে টাকা তুলবো, তুলাবাজি করব, কোনো কাজ হবে তার থেকে তুলাবাজি করবো। বিরিয়ানি দোকানতে বলেছে 1 লাখ টাকা আমাকে দিতে হবে, নাহলে গুলি করে দেবো। মানে এরকম এলাকাতে ভয় দেখাতে চাইছে কি আমি আছি গুন্ডা, আমাকে টাকা দিতে হবে। 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি বৃহস্পতিবার রাতে ধুমধুমার একাধিক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের চিহ্নিত করেছেন স্থানীয়রাই। তাদের দাবি ধৃতরা সবাই গুলশান কলোনির একসময় ত্রাস ফিরোজ খান ওরফে মিনি ফিরোজের লোক। এই আরেকজন ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এই ব্যক্তি আপনি চেনেন? এই ব্যক্তিকে? এর নাম আছে মধু। কালকে ওর রিভলভার ফিরোভার ফোন ফটোর কি ছিল সব নিয়ে এসছে। এর পরিচয়টাও জেনে নেবো এলাকার মানুষের কাছ থেকে যে ইনি কে। এর নাম আছে ছোট্টা রাজা। এ কি কাদের লোকেরা? সব মিনি ফিরোজের ছেলে। এ ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে, ব্যক্তিকে তারা চেনেন কিনা চিনতে পারছেন? এটা সাজিদ আছে, এর হাতে দুটো হাতে দুটো পিস্তল। আজকে 2 দিন আগে একটা ফটো ভিডিও আপলোড করেছিলাম ইনলিগাল বিল্ডিং এ। আমি বলেছিলাম কি যে মেয়রের যদি কথা আছে কি ইনলিগাল নতুন বিল্ডিং হবে না, তো এরিয়াতে কি করে কাউন্সিলর এই ইনলিগাল বিল্ডিং করাচ্ছে, তার জন্য নিজের গন্ডগোল করে আমার নাম দিচ্ছে। কালকে বলে দেবে কি দাউদ ইব্রাহিম আমার চাচতো ভাই আছে, আর আবার বলে দেবে কি ওসামা বিন লাদেন আমার চাচা আছে। বলবার কি আছে? লোক তো বলবে। আমি কি ওখানে আছি? আমি তো ওখানে নেই, আমি তো আছি বিহারে। অনেকের প্রশ্ন, বিহারে থাকলেই বা কি? গত বছর এই 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তার বাড়ির সামনে গুলি করে খুনের চেষ্টা করা হয়। কোনো ক্রমে বেঁচে যান তিনি। সেবারও এখানে যেসব দুষ্কৃতী ছিল তারা হামলা চালায়নি, হামলা চালিয়েছিল বহিরাগত গ্যাং। এবারও সেই একই অভিযোগ। সব বহিরাগত গুন্ডা, মানে এদের বিরুদ্ধে গত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি থানায় বলে আসা হচ্ছে। সব তপসিয়া থেকে আসা ছেলে, একসময় এরা পুরো গুলশান কলোনিতে রাজ করত। তবে গতকালের যেটা জিনিস ঘটবে সেটা আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম, আমরা পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ যদি আর একটু সক্রিয় হতো তাহলে এই ঘটনা ঘটতো না। কর্তৃত্বটা নষ্ট হয়ে গেছে, সেই কর্তৃত্বটা ফিরে পাওয়ার চেষ্টা হচ্ছে। কোনো একটা তো শক্তি আছে। টার্গেট যারা এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস করছে, আমার সঙ্গে যারা মিটিং মিছিল করে, তাদের বাড়িতেই তো কালকে রাত্রে বোম পড়েছে। এই দুষ্কৃতী তাণ্ডবে নাম জড়িয়েছে গুলশান কলোনির একসময় ত্রাস ফিরোজ খানের। এই ফিরোজ কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খান ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। এ নিয়ে জাভেদ খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি মুখ খুলতে চাননি। নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রীর রহস্য মৃত্যু। পুকুর থেকে উদ্ধার দেহ, কিন্তু পুকুরে পড়লেন কিভাবে, ঠিক কি কারণে মৃত্যু, এ নিয়ে উঠছে নানা প্রশ্ন। তৈরি হয়েছে রহস্য। বৃহস্পতিবার রাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পুকুর থেকে উদ্ধার হয় ইংরেজি অনার্সের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। কিন্তু ছাত্রীর মৃত্যু হলো কিভাবে? না, কোনো অভিযোগ নেই। যা করার পুলিশ করবে, যা করার পুলিশ তদন্ত করবে। আপনার মেয়েকে ধাক্কা দিয়েছিল সেটা তো বলতে পারবো না। আমি কি স্পটে ছিলাম বলে। অনামিকার বাবা কিছু বলতে না চাইলেও বেশ কিছু প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার আর্টস বিল্ডিং এর সামনের পার্কিং লটে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাহলে রাত 10টার পরেও কেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল? কেন এই অনুষ্ঠানে যথেষ্ট নজরদারি ছিল না? এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কারা ছিলেন? অনুষ্ঠানের দায়িত্বে কারা ছিলেন? যাদবপুরের ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্রী অনামিকা। অনামিকার ডিপার্টমেন্টের বাকিরা কোথায় ছিলেন? অনামিকা অনুষ্ঠান স্থল থেকে বেরোনোর সময় তার সঙ্গে আর কারা সঙ্গে ছিলেন? তারা কেন প্রকাশ্যে আসছেন না? যেখানে অনুষ্ঠান চলছিল তার 100 মিটারের মধ্যেই রাস্তা, আর এই রাস্তার পাশেই পুকুর। অনেকেরই মত রাস্তাটি এমন সরু নয় যে কেউ ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে যেতে পারে। তাহলে অনামিকা পুকুরে পড়লেন কিভাবে? যেখানে অনুষ্ঠান হচ্ছিল তার কাছে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমের সামনে এই রাস্তা, যার পাশে পুকুর। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন রুম কি খোলা ছিল? তাহলে তো ইউনিয়ন রুমের আলো রাস্তায় পড়ার কথা। আলো থাকলে অনামিকা পুকুরে পড়ে গেলেন কিভাবে? বৃহস্পতিবারের অনুষ্ঠানে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাহলে অনুষ্ঠানটিতে কি নেশা করা হচ্ছিল? এই প্রশ্নটা উঠছে, কারণ প্রত্যক্ষদর্শীদের দাবি অনামিকাকে পুকুর থেকে তোলার পর তার মুখ থেকে মদের গন্ধ পাওয়া যায়। তাহলে কি নেশার ঘোরেই পুকুরে? এরকম নানা প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে রহস্য। নিউজ 18 বাংলা। দু 2023-এ যাদবপুর বিশ্ববিদ্যালয় হোস্টেলের 3 তলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু। সিসি ক্যামেরার অভাবে মেলেনি সূত্র। এরপর কলকাতা হাইকোর্ট সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেয়। তারপরও ক্যাম্পাসে নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা, নেই যথেষ্ট নজরদারি। একটি মৃত্যু, হাজারো প্রশ্ন। রাতের অন্ধকারে কি কারণে পুকুর পাড়ে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3য় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডল? কারা ছিলেন তার সঙ্গে? কিভাবে পড়ে গেলেন পুকুরে? কিভাবে 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যু হলো? এই সমস্ত প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে রহস্য। যে রহস্য কাটিয়ে দিতে পারত ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ। যদি পর্যাপ্ত সংখ্যায় সিসি ক্যামেরা থাকতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। 2023 যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের 3 তলা থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। প্রশ্ন ওঠে, কেন সিসি ক্যামেরার নজরদারি নেই? বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসাতে। বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয় এই নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে। কিন্তু এরপরই তীব্র প্রতিবাদ ওঠে বিশ্ববিদ্যালয়ের অন্দর থেকে। অনেকেই প্রশ্ন তোলে, কেন সিসি ক্যামেরা বসিয়ে পড়ুয়াদের উপর নজরদারি চালানো হবে? শেষমেশ যাদবপুরের ক্যাম্পাসে হাতে গোনা কয়েক জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়। আমরা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 4 নম্বর গেটে, এবং এই গেট থেকে যদি কেউ প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন যে ঠিক গেটের মাথার উপরে একটি সিসি ক্যামেরা রয়েছে, এবং তার পাশে নিরাপত্তা রক্ষীদের যে ঘর রয়েছে সেই ঘরে আরেকটি সিসি ক্যামেরা রয়েছে। অর্থাৎ গেট থেকে প্রবেশ করলে এই দুটো সিসি ক্যামেরা দেখা যাবে। বিশ্ববিদ্যালয়ের 4টি গেটে সিসি ক্যামেরা বসেছে। সিসি ক্যামেরা রয়েছে কয়েকটি বিভাগে এবং ল্যাবরেটরিতে। কিন্তু ক্যাম্পাসের মধ্যে যেসব জায়গা নির্জন, যেখানে বেশি নজরদারির প্রয়োজন, সেখানেই সিসি ক্যামেরা নেই। যেমন এই পুকুর পাড়। বৃহস্পতিবার রাতে যে পুকুর থেকে ছাত্রীর দেহ মেলে, পুকুর পাড়ের কথা বলা হচ্ছে, ঠিক পুকুর পাড় বা ঘটনাস্থল। এই ঘটনাস্থল কিন্তু ঠিক যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট থেকে ঢুকলে ডান দিকে, অর্থাৎ যে সিসি ক্যামেরা দুটো দেখালাম সেই সিসি ক্যামেরার একেবারে সোজাসুজি অংশে। এখান থেকে এগিয়ে গিয়ে যদি আমরা আরেকটু বাঁদিকে ক্যামেরাটা প্যান করাই তাহলে দেখা যাবে যে আরেকটি সিসি ক্যামেরা রয়েছে। তা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ, সেই প্রবেশের দিকে, অর্থাৎ যে গেটের দিকে, সেই গেটের দিকে কিন্তু রাখা রয়েছে। ঠিক বাঁদিকের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি পার্কিং লটটা, এই পার্কিং লটেই কিন্তু গতকাল যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, অর্থাৎ ড্রামা, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানেই হয়। পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকতো তাহলে কিন্তু স্পষ্টত বোঝা যেত যে ঘটনাস্থলে কিভাবে এই যে ঘটনা, সেই ঘটনা ঘটেছে। গেটগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র সিসিটিভি বসানোর জন্য একটা
বড় অর্থের প্রয়োজন। এই ব্যাপারটা বিচারাধীনও বটে। হাইকোর্টের থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমরা এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং করে আমাদের যে একটা রিকোয়ারমেন্ট তৈরি করে পাঠিয়েছি, কোর্টেও সেটা রিপোর্ট করা হয়েছে এবং সরকারের কাছেও জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, যাদবপুরের মেইন ক্যাম্পাস এবং সল্টলেকের ক্যাম্পাসে মোট 70টি সিসি ক্যামেরা দরকার। এর জন্য খরচ 68 লক্ষ টাকা। পাশাপাশি নিরাপত্তা রক্ষের জন্য প্রয়োজন আরও 90 লক্ষ টাকা। এই নিয়ে আলোচনা হয়, সময় যায়, কিন্তু যথেষ্ট সিসি ক্যামেরা আর বসেনি। তারই মধ্যে যাদবপুরের আরেক পড়ুয়ার মৃত্যু। এখন অনেকে টের পাচ্ছেন সিসি ক্যামেরা বসানো কতটা জরুরি। এই মুহূর্তে তো কয়েক জায়গায় লাগানো হয়েছে শুনেছি, কিন্তু এক্স্যাক্টলি মানে সিসিটিভিতে মোড়া হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত জানি না। কখনো কখনো মনে হয় যে সিসিটিভি থাকলে ভালোই হয়, কারণ বাইরে অনায়াসে অনেকেই প্রবেশ করেন, দারোয়ানরা রয়েছেন, কিন্তু তাও অনেক সময় বাইরে থেকে লোকজন প্রবেশ করেন যাদের আমরা ঠিক চিনতে পারি না আদেও। গেটে আছে সিসিটিভি, গেটে আছে, ক্যাম্পাসের মধ্যে আছে। ক্যাম্পাসের মধ্যে আপাতত নেই। হ্যাঁ, তা তো উচিত। সিসিটিভি তো জরুরি কোথায় নাকি? হ্যাঁ, অবশ্যই। কোনগুলোতে, কোন জায়গা? স্পেশালি 4 নম্বরের দিকে, 4 নম্বর গেটের দিকে, বা যেসব সাইডে মানুষ কম যাতায়াত করে সেই সব দিকে তো দরকার। ক্যাম্পাসের ভেতর একদম, স্টুডেন্টদের জন্য তো অবশ্যই দরকার। ক্যাম্পাসের মধ্যে আছে যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে? আমি তো খেয়াল করিনি আছে কিনা। চিন্তার বিষয় তো নিশ্চয়ই। নিউজ 18 বাংলা। একেবারে বেনজির পদক্ষেপ কলকাতা পুরসভার। কলকাতার ইতিহাসে প্রথমবার বাংলায় প্ল্যান পাস পুরসভার। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এ তো একেবারে বেনজির পদক্ষেপ কলকাতা পুরসভার। এখন এর আগেই কলকাতা পুরসভা, কারণ বাংলা অস্মিতা নিয়ে সারা দেশে যেভাবে পশ্চিমবঙ্গ পথ দেখাচ্ছে সেই পদাঙ্ক অনুসরণ করেই এর আগে কলকাতা পুরসভা এলাকার সমস্ত বোর্ড যেমন বাংলায় লেখা হবে, অন্যান্য ভাষায় লেখা থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে বাংলায় লেখা আবশ্যিক, এটা যেমন মেয়র এই পদক্ষেপ নিয়েছেন, সেই ভাবেই এবার আরো একটা পদক্ষেপ বাড়িয়ে দিলেন। কারণ এতদিন পর্যন্ত কলকাতা পুরসভার ইতিহাসে বিল্ডিং প্ল্যান কোনোদিন বাংলায় হয়নি। এবার বাংলাতেও বিল্ডিং প্ল্যান পাস করাবে, বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হবে। অর্থাৎ আপনি যে নকশা যে অনুমোদনের জন্য কলকাতা পুরসভায় আবেদন করবেন, সেই আবেদন এতদিন ইংরেজিতেই করতে হতো, কারণ আমরা জানি কলকাতা পুরসভা ব্রিটিশ আমলে তৈরি এবং সেই নিয়ম অনুযায়ী চলছে, এবং সেই কারণেই এখানেও নিয়মের পরিবর্তন এবং একেবারে বাংলা অস্মিতাকে শান দিয়ে বাংলায় এবার বিল্ডিং প্লাস আপনার বাড়ির নকশা বাংলাতেই অনুমোদন করা যাবে কলকাতা পুরসভা। যারা বাংলায় জমা দেবে তাদের বাংলায় স্যাংশন হবে, যারা ইংলিশে জমা দেবে ইংলিশে স্যাংশন হবে। আমি সবাইকেই বলবো যে যখন বাংলায় আছেন বাংলায় স্যাংশন দিতে। এটা ঠিক যে অনেক যারা বাংলা বোঝেন না এরকমও তো মানুষের, তারা ইংলিশে দিলে ইংলিশে দেবেন, আমরা রেফারেন্সটা বাংলায় লিখে রাখবো।